নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? যেমনটা তোমাদের বলেছিলাম যে প্রথম যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড চ্যাপ্টার পড়ার পর আমরা কি করব, এমসিকিউ করব। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড প্রথম চ্যাপ্টার আমরা পড়েছিলাম, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, যেটা হচ্ছে কিনা ওই লক্ষ্মীকান্তের প্রথম চ্যাপ্টার ছিল। সেটা পড়ার পর আমরা এমসিকিউ করব। সেই এমসিকিউর জন্যই এই ভিডিওটা। এই ভিডিওটাতে অ্যাপ্রক্স 50টার মতো এমসিকিউ আছে। আর এমসিকিউ ছাড়াও বাকি যে তার সাপোর্টিং যে কনসেপ্ট, সেটা সম্বন্ধে আমি তোমাদের আলোচনা করব বা তোমাদেরকে বোঝাবো। ঠিক আছে, চলো শুরু করা যাক প্রথম কোশ্চেন নিয়ে। প্রথম কোশ্চেন দেখো, বলেছে রেগুলেটিং অ্যাক্ট 1773 প্রাইমারিলি এনাক্টেড টু। 1773 রেগুলেটিং অ্যাক্ট সম্বন্ধে যখনই বলবে তখনই তোমাদের মধ্যে কী একটা ধারণা আসবে যে 1773 মানে হচ্ছে প্রথম স্টেপ, ব্রিটিশ গভর্নমেন্টের প্রথম স্টেপ কি না, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কন্ট্রোল করার। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা আছে সেটাকে কন্ট্রোল করার হচ্ছে প্রথম প্রথম স্টেপ, ফার্স্ট স্টেপ, সেটা হচ্ছে 1773। তাহলে এইটা তুমি জানো। আর কি এর মধ্যে প্রভিশন আছে? আর প্রভিশন আছে, একটা তো ওই গভর্নর অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ বেঙ্গলও করেছিল, যেটার প্রথম কে ছিল? ওয়ারেন হেস্টিংস ছিল। ঠিক আছে, আর কি ছিল? আর ছিল একটা সুপ্রিম কোর্ট অফ কলকাতা এস্টাবলিশ হয়েছিল, সুপ্রিম কোর্ট অফ কলকাতা। এই দুটোর মধ্যে। আর যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সার্ভেন্ট ছিল না, তাদের তারা ব্যক্তিগতভাবে নিজে থেকে কোনো রকম ট্রেডের মধ্যে জড়াতে পারবে না। এই তিন চারটে জিনিস মেনলি ছিল হিস্টোরিক্যাল রেগুলেটিং অ্যাক্টের মধ্যে। তাহলে এই কোশ্চেনটা যদি দেখো, এই কোশ্চেনটার অ্যান্সার কী হবে? প্রাইমারিলি এনাক্টেড টু কমপ্লিট ব্রিটিশ রুল ওভার ইন্ডিয়া। দেখো, কমপ্লিট ব্রিটিশ রুল কিন্তু যদি দেখি, সেটা কিন্তু এটার মধ্যে হয় না। তো কারণ তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল। ব্রিটিশ রুল যদি ব্রিটিশ ক্রাউনের বলি, ব্রিটিশ ক্রাউন নিয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। এটা ব্রিটিশ ক্রাউন তার পাওয়ারকে অ্যাজিউম করেছিল। তারপরে রিফর্ম দি স্ট্রাকচার অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটা হতে পারে। ইন্ট্রোডিউস দি ফেডারেল সিস্টেম অফ ইন্ডিয়া। দেখো, ফেডারেল সিস্টেমটা কোন অ্যাক্টে চালু হয়েছিল? ফেডারেল সিস্টেম মানে কি? যেটা বলেছিলাম, যেখানে রাজ্য সরকার তার নিজের কাজ করবে আর কেন্দ্র সরকার তার নিজের কাজ করবে। ফেডারেল সিস্টেম মানে হচ্ছে, যেটা হচ্ছে আমাদের কখন এসেছিলো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এতে ফেডারেল সিস্টেম এসেছিলো। ঠিক আছে। অ্যাবলিশ ডুয়েল সিস্টেম অফ গভর্নেন্স কখন এসেছিলো? যখন ব্রিটিশ ক্রাউন নিয়ে নিয়েছিল, তার মানে হচ্ছে 1858। আর ডুয়েল সিস্টেম অফ গভর্নমেন্টস কখন এসেছিলো? এটা হচ্ছে পিট ইন্ডিয়া অ্যাক্ট হচ্ছে, যেটা ছিল কত, 1784-তে ডুয়েল সিস্টেম অফ গভর্নমেন্ট ছিল। তার মানে এইখানেতে কোন অ্যান্সারটা হবে বলো তো? এইখানেতে একটাই অ্যান্সার হওয়ার আছে, সেটা হচ্ছে এই অ্যান্সারটা, রিফর্ম দি স্ট্রাকচার অফ কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এটাই হচ্ছে এর অ্যান্সার হবে। ওকে, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এবার চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনে হচ্ছে, হুইচ অফ দি ফলোয়িং প্রভিশন ইজ নট এ পার্ট অফ পিটস ইন্ডিয়া অ্যাক্ট। যখন পিটস ইন্ডিয়া অ্যাক্ট হবে, পিটস ইন্ডিয়া অ্যাক্টে কী বললাম? একটা তো হচ্ছে ডুয়েল সিস্টেম অফ গভর্নমেন্ট, এটা হচ্ছে মেনে। আর কি বললো? আর একটা যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে টেরিটরি ছিল না, সেই টেরিটরিটাকে কী বলেছিল? টেরিটরিটাকে বলেছিল হচ্ছে কি, ব্রিটিশ পজেশন ইন ইন্ডিয়া। এটা একটা বলেছিল, ব্রিটিশ পজেশন ইন ইন্ডিয়া। তাহলে এবারে বাকি অপশানগুলো দেখা যাক। এস্টাবলিশ এ বোর্ড অফ কন্ট্রোল হতে পারে, বোর্ড অফ কন্ট্রোল। ঠিক আছে, বোর্ড অফ কন্ট্রোল যদি দেখা যায়, বোর্ড অফ কন্ট্রোল ক্রিয়েশন এ সিস্টেম অফ ডুয়েল গভর্নমেন্ট, এটাও হতে পারে। গভর্নর জেনারেল ওয়াজ গিভেন মোর পাওয়ার দ্যান কাউন্সিল, এটাও হতে পারে। সুপ্রিম কোর্ট সেট আপ ইন ক্যালকাটা, সুপ্রিম কোর্ট তো সেট আপ ইন ক্যালকাটা 1773 হয়েছিল। তাহলে এইটা তো হচ্ছে না। ঠিক আছে, এটা হচ্ছে না। ডুয়েল সিস্টেম অফ গভর্নমেন্ট, তোমাদের আগের কোশ্চেনটা সম্বন্ধে এলাবোরেট করার সময় আমি বলেছিলাম যে এটা হচ্ছে পিটস ইন্ডিয়া অ্যাক্টের মেন যেটা জিনিস, সেটা হচ্ছে ডুয়েল সিস্টেম অফ গভর্নমেন্ট। মানে এটা হবে কারেক্ট অ্যান্সার, ডুয়েল সিস্টেম অফ গভর্নমেন্ট। ঠিক আছে, কারণ এটা হচ্ছে মেন যে একটা ছিল, দুটো হচ্ছে মেন, একটা হচ্ছে ওই ডুয়েল সিস্টেম অফ গভর্নমেন্ট, একটা হচ্ছে ওই টেরিটরিটাকে ব্রিটিশ পজিশন অফ ইন্ডিয়া বলেছিল। ঠিক আছে, 3 নম্বর কোশ্চেন দেখা যায়। পরের কোশ্চেন বলছে, আন্ডার হুইচ অ্যাক্ট ব্রিটিশ ক্রাউন অ্যাজম সোভিরিনিটি ওভার ইন্ডিয়া ফ্রম দি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ব্রিটিশ ক্রাউন কবে পাওয়ারটা নিয়েছিল? এটা তো আমরা সবাই জানি যে সিপি মর্টিনের পরে যে 1858 যে অ্যাক্ট হয়েছিল, যেটাকে বলা হয় কি, অ্যাক্ট অফ গুড গভর্নেন্স।
গুড গভর্নেন্স, অ্যাক্ট অফ গুড গভর্নেন্স, এইটা এই 1858 অ্যাক্টের মাধ্যমে হয়েছিল। বাকি যদি অ্যাক্ট সম্বন্ধে কিছু বলতে যাই, 1861 অ্যাক্টে কী হয়েছিল? 1861 অ্যাক্টে মেনলি হয়েছিল পোর্টফোলিও সিস্টেম। পোর্টফোলিও সিস্টেম, ঠিক আছে, পোর্টফোলিও সিস্টেম। আর কি হয়েছিল এইখানেতে? ওই লেজিসলেটিভ কাউন্সিলে নমিনেশন ইন্ডিয়ান মেম্বাররা যোগদান করেছিল, নমিনেশন করেছিল। আর একটা মেন জিনিস হচ্ছে অর্ডিন্যান্স করেছিল। ওকে, এবারে যদি দেখো তুমি, এবারে কী হবে? চার্টার অ্যাক্ট 1833 কী হয়েছিল? 1833 যে প্রভিন্সে ছিল আদার, মানে কমপ্লিট সেন্ট্রালাইজেশন করেছিল। কমপ্লিট সেন্ট্রালাইজেশন মানে তোমাদের আমি বলেছিলাম যে ধরো এটা ইন্ডিয়া তখন রাজধানী কী ছিল? কলকাতা। বাকি আরও তো প্রভিন্স ছিল, যেমন হচ্ছে এখানে যেমন মাদ্রাস প্রভিন্স আছে, এইখানটাতে যেমন বোম্বে প্রভিন্স আছে। মানে কমপ্লিট সেন্ট্রালাইজেশন মানে হচ্ছে কলকাতা থেকে পুরোপুরি এই মাদ্রাস আর বোম্বেটাকে পুরোপুরি কন্ট্রোল করা। আগেতে এদের কাছে কিছু পাওয়ার ছিল, মানে এরা নিজে থেকে কিছু করতে পারতো, কিন্তু এই 1833 অ্যাক্টের মাধ্যমে কী হলো? কমপ্লিট পাওয়ার দিয়ে দিল। কমপ্লিট পাওয়ার মানে কলকাতার যেটা ছিল, কলকাতার যে গভর্নমেন্ট সেখানেতে দিয়ে দিল, মানে হচ্ছে সেন্ট্রালাইজেশন, কমপ্লিট সেন্ট্রালাইজেশন হলো। আর কি হলো 1833? আর ছিল হচ্ছে গভর্নর অফ বেঙ্গল, যেটা গভর্নর অফ বেঙ্গল ছিল না, গভর্নর অফ বেঙ্গল, সেটাকে কি করলো? সেটাকে চেঞ্জ করে করলো কি? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। গভর্নর জেনারেল অফ যেটা বেঙ্গল ছিল, গভর্নর জেনারেল অফ বেঙ্গলটাকে একদম পুরো চেঞ্জ করে করলো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করলো, ইন্ডিয়া। আর প্রথম কে ছিল? প্রথম এরকম ছিল উইলিয়াম বেন্টিক সাহেব ছিল। ওকে, এটা হয়ে গেল। এবারে আর 1833 কী হলো? কমপ্লিটলি মানে ওদের যে ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ বডি ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মানে কমার্শিয়াল বডিটাকে অ্যাবলিশ করে দিল। কমার্শিয়াল বডিটাকে অ্যাবলিশ করে কী হলো? অ্যাডমিনিস্ট্রেটিভ বডি করে দিল। কমার্শিয়াল বডিটাকে পুরোপুরি অ্যাবলিশ করে দিল। ওকে, 1833। আর 1833 একটা চান্স নিয়েছিল যে সিভিল সার্ভিস চালু করার জন্যে ইন্ডিয়ার লোকেদের জন্য, কিন্তু সেটা সাফল্য হয়নি, কারণ সেটা ওদের ব্রিটিশদের প্রোটেস্টের জন্য সেটা হয়নি, সিভিল সার্ভিস সেটা চালু হয়নি। ঠিক আছে, এবারে দেখা যাক গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1990 কী হয়েছিল? 1990 এটাকে বলা হয় মন্টেগু চেমসফোর্ড বলা হয় মন্টেগু চেমসফোর্ড মন্টেগু চেমসফোর্ড এই রেগুলেশনও বলা হয়। আর কি হয়েছিল? এটা কি করেছিল? এটা ডায়ার্চি চালু করেছিল। ওকে, কোথায় ডায়ার্চি চালু করেছিল? প্রভিন্সে। আর এটা কি করেছিল? এটা বাজেটকে আলাদা আলাদা করেছিল। বাজেট কার বাজেট? একটা হচ্ছে সেন্ট্রালের বাজেট আর একটা হচ্ছে প্রভিন্সের বাজেট। এই বাজেটগুলোকে আলাদা আলাদা করে দিয়েছিল। ওকে, এটা হচ্ছে মেনলি এটা করেছিল। আর একটা কী করেছিল? এটার মাধ্যমে সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন, যেটা পরবর্তীকালে ইউপিএসসি হবে। ঠিক আছে, এটা হচ্ছে 1919 অ্যাক্টের মাধ্যমে হয়েছিল। তাহলে এই অ্যান্সার কী হলো? ব্রিটিশ ক্রাউন সোভিরিজিনিটি কোথায় হলো? ব্রিটিশ ক্রাউন সোভিরিজিনিটি 1858 অ্যাক্টের মাধ্যমে ব্রিটিশ ক্রাউনের সোভিরিজিনিটি হলো। ওকে, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। চার্টার অ্যাক্ট 1813 এন্ডেড দি মনোপলি অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মনোপলিকে এন্ড করেছিল। দেখো 1813 মনোপলি এন্ড করেছিল কার সঙ্গে? ইন্ডিয়ার সঙ্গে ট্রেডের। তার সঙ্গে কিন্তু দুটো জিনিসের ওপর মনোপলি ছিল। কি? একটা হচ্ছে চায়নার সঙ্গে ট্রেড করাতে, আর একটা কী হলো? টিএতে। এই দুটো জিনিসে কিন্তু মনোপলি তখনও ছিল, বাকি জিনিসগুলোর সঙ্গে মনোপলি কেড়ে নিয়েছিল। তার মানে এটা কী হবে? ট্রেড উইথ ইন্ডিয়া। ওকে, বাকি 1813 একটা ইম্পর্টেন্ট অ্যাক্ট, সেটা সম্বন্ধে আর যদি আমি কি বলি, 1813 অ্যাক্টে একটা হয়েছিল, একটা তো মনোপলি হলো, একটা যে খ্রিস্টান মিশনারি আছে না, মিশনারিস, তাদেরকে পারমিশন দিয়েছিল ইন্ডিয়াতে আসার জন্য। ঠিক আছে, আর কি করেছিল? একটা ইন্ডিয়ার যে এডুকেশনের জন্য ফার্স্ট টাইম 1,00,000 টাকার গ্র্যান্ট দিয়েছিল। 1,00,000 টাকার গ্র্যান্ট দিয়েছিল। ওকে, আর কী করেছিল? আর এটা বলেছিল যে প্রভিন্সিয়াল গভর্নমেন্টকে পাওয়ার দিয়েছিল কি? ট্যাক্স লোকাল পিপল,
লোকাল পিপলকে ট্যাক্স করার জন্য পাওয়ার দিয়েছিল। ওকে, এইগুলো হচ্ছে মেনলি এই চেঞ্জগুলো হয়েছিল। আর ট্রেড মনোপলি তো এটা হাঁটালো, সেটা ঠিক আছে। এই তিনটে হয়ে গেল 1813 অ্যাক্ট। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন বলছে, দেখো, হুইচ অফ দি ফলোইং অ্যাক্ট এক্সপ্লিসিটলি অ্যালোড ইন্ডিয়ান টু বি অ্যাপয়েন্টেড ইন লেজিসলেটিভ কাউন্সিল। লেজিসলেটিভ কাউন্সিলে কোন অ্যাক্টের মাধ্যমে ইন্ডিয়ানদেরকে অ্যালো করেছিল? অ্যালো ইন্ডিয়ান। কারণ আমি দেখবো প্রথমেতে কী হলো, প্রথমেতে এটা ইন্ডিয়ানকে অ্যালো কখন করলো? 1861, একটু আগেই তোমাদের বললাম 1861তে ইন্ডিয়ানদেরকে অ্যালো করলো। এবার তোমাদের জানতে হবে যে প্রথম কে অ্যালাউ হয়েছিল। এক হয়েছিল মহারাজা অফ পাটিয়ালা। ওকে, 2 নম্বর কে ছিল? 2 নম্বর ছিল হচ্ছে রাজা অফ বেনারস। আর একটা 3 নম্বর কে ছিল? স্যার দিনকার রাও। এই তিনজনকে হচ্ছে করেছিল, মানে প্রথম নমিনেট করেছিল, ঠিক আছে, নমিনেট করেছিল একটা হচ্ছে লেজিসলেটিভ কাউন্সিলে, এই তিনজনকে। এছাড়াও 1861 অ্যাক্টে তোমাদের আগেই যেমন বললাম 1861 অ্যাক্ট পোর্টফোলিও সিস্টেম অর্ডিন্যান্স এর জন্য এটা বিখ্যাত, ঠিক আছে। এবারে 1892 অ্যাক্টে মেন হয়েছিল কি না, ইন্ডিয়ান এটা তো লেজিসলেটিভ কাউন্সিলে অ্যাপয়েন্ট হলো। এবার যারা লেজিসলেটিভ কাউন্সিলে যেসব ইন্ডিয়ানরা আছে, ইন্ডিয়ানদেরকে কী করলো, প্রথমবার মানে পাওয়ার দিল যে তারা চাইলে কোশ্চেন করতে পারে, সাপ্লিমেন্টারি কোশ্চেন করতে পারে, বা বাজেট সম্বন্ধে আলোচনা করতে পারে, বাজেট নিয়ে ডিসকাস করতে পারে, ঠিক আছে। এইটা হচ্ছে প্রথমবার পাওয়ার দিয়েছিল এই 1892 অ্যাক্টে। আর 1909 অ্যাক্টে কী হয়েছিল? 1909 অ্যাক্টে তো আমরা জানি 1909 অ্যাক্টে হয়েছিল একটা তো হচ্ছে ওই যে কমিউনাল ইলেকটোরেট করেছিল, কমিউনাল ইলেকটোরেট হয়ে গেল, ঠিক আছে। আর কি করেছিল? কমিউনাল ইলেকটোরেট ছাড়া যেটা প্রভিন্স আছে না, প্রভিন্সকে কি হয়েছিল যে ইন্ডিয়ানদের মেজরিটি দিয়েছিল, ইন্ডিয়ান মেজরিটি দিয়েছিল। ওকে, 1809 প্রভিন্স। আর একটা কী করেছিল, আর একটা যে ভাইসরয়ের যে এক্সিকিউটিভ কাউন্সিল ছিল, ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলেতে একজন ইন্ডিয়ান মেম্বারকে অ্যাপয়েন্ট করেছিল, সেটাকে সত্যেন্দ্রনাথ সিনহা। সত্যেন্দ্রনাথ সিনহা। ওকে, সেটা হচ্ছে কে ছিল? সত্যেন্দ্রনাথ সিনহা। প্রথম যেটা করেছিল সত্যেন্দ্রনাথ সিনহা, এটা হচ্ছে প্রথম ভাইসরয়ের এতে গিয়েছিল। ওকে, আর একটা কি কমিউনাল ইলেকটোরেটে কাকে কাকে দিয়েছিল? কমিউনাল ইলেকটোরেট একটা তো মুসলিমদেরকে দিয়েছিল, আর তাছাড়া ইউনিভার্সিটিকেও কিছু দিয়েছিল। আর কাকে দিয়েছিল? ইউনিভার্সিটি ছাড়া আর কাকে দিয়েছিল? জামিনদার। ওকে, এই তিনজনকে সেপারেট ইলেকটোরেটের পাওয়ার দিয়েছিল, হয়ে গেল। আর 1919 অ্যাক্ট সম্বন্ধে তো তোমাদের প্রথমেই বললাম যে কী কী হয়েছিল। তারপরের কোশ্চেনে যাওয়া যাবে। ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্ট 1861 লেড টু দি এস্টাবলিশমেন্ট অফ হাইকোর্ট অ্যাক্ট। তাহলে কী হবে? হাইকোর্ট অ্যাক্ট মানে হচ্ছে হাইকোর্টই এস্টাবলিশ হবে, হাইকোর্ট অফ ক্যালকাটা, বোম্বে, মাদ্রাস। এটা হচ্ছে হাইকোর্ট এখানে হয়েছিল, এটার অ্যান্সার হবে। কারণ হাইকোর্ট অ্যাক্টের মধ্যে দিয়ে তো অন্য কিছু হতে পারে না, কারণ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া একটা তো সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা কবে হয়েছিল? এটা হচ্ছে 1773 রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে হয়েছিল 1774। ওকে, এইটা অ্যাক্টের মাধ্যমে 1773 অ্যাক্টের মাধ্যমে হয়েছিল, কিন্তু অ্যাকচুয়াল যেটা এস্টাবলিশ হয়েছিল সেটা হচ্ছে 1774। আরেকটা হচ্ছে যেটা হচ্ছে 1935 যে অ্যাক্টটা ছিল, 1935 অ্যাক্টটা হচ্ছে ফেডারেল কোর্ট এস্টাবলিশ করেছিল, যেটা পরবর্তীকালে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া হবে। 1935 অ্যাক্টের মাধ্যমে এটা হয়েছিল ফেডারেল কোর্ট। ওকে, এই যে ফেডারেল কোর্টের অপশানটা আছে এটা হচ্ছে 1935 অ্যাক্টের মাধ্যমে হয়েছিল। তাহলে এটা তো না, প্রিভি কাউন্সিল এটা পরবর্তীকালে আসবে, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এটা তো নাই, মানে অ্যান্সার হবে এইটা, হাইকোর্ট অফ কলকাতা, মাদ্রাস আর বোম্বে। ওকে,
পরের কোশ্চেনে যাওয়া যাক। হুইচ অফ দি ফলোয়িং ইজ এ সিগনিফিক্যান্ট ফিচার্স অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 99? দেখো সিগনিফিক্যান্ট ফিচার সবচেয়ে যদি গভর্নমেন্ট অ্যাক্ট 1909 সিগনিফিক্যান্ট ফিচার্স হয়, একটা হচ্ছে কমিউনাল ইলেক্টোরেট, আর দ্বিতীয় নম্বর হচ্ছে ওই ভারতীয়কে কোনো এক্সিকিউটিভ কাউন্সিলের মধ্যে নিয়েছিল। এবার দেখা যাক কী হয়। ইন্ট্রোডাকশন অফ টায়ারচি ইন প্রভিন্স, এটা হয়েছিল 1919-এ। ওকে, ইন্ট্রোডাকশন অফ সেপারেট ইলেক্টোরেট ফর মুসলিম, এটা ঠিক, এটা এই অ্যাক্টের মাধ্যমে হয়েছিল। এস্টাবলিশমেন্ট অফ এ ফেডারেল স্ট্রাকচার হয়েছিল 1935 অ্যাক্টের মাধ্যমে। ক্রিয়েশন অফ এ পাবলিক সার্ভিস কমিশন হয়েছিল 1919 অ্যাক্টের মাধ্যমে। তার মানে এখানেতে অ্যান্সার হলো ইন্ট্রোডাকশন ফর সেপারেট ইলেক্টোরেট ফর মুসলিম। আর এইটা তুমি যখন এই 1909-এর অ্যাক্ট আসবে না, 1909-এর অ্যাক্ট, তখন ম্যাক্সিমাম টাইম অ্যান্সার কিন্তু এইটাই হবে, কারণ সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট চিজ হচ্ছে এইটা, এই সেপারেট ইলেক্টোরেট ফর মুসলিম। এটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট চিজ, সেপারেট ইলেক্টোরেট ফর মুসলিম, এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট এই অ্যাক্টের মাধ্যমে। ওকে, চলো আগেটা যাওয়া যায়। এবার মন্টেগু ডিক্লারেশন ইজ হিস্টোরিক্যালি সিগনিফিক্যান্ট। কারণ মন্টেগু কে ছিল? মন্টেগু আর চেমসফোর্ড। মন্টেগু ছিল হচ্ছে সেক্রেটারি অফ স্টেট, আর চেমসফোর্ড ছিল হচ্ছে ভাইসরয় অফ ইন্ডিয়া। ওকে, ভাইসরয় অফ ইন্ডিয়া হয়ে গেল। এবার মন্টেগু 1917-তে ডিক্লারেশন করেছিল, এর ওপর বেস করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 এসেছিলো। এর ওপর বেস করে, এই 1917-র ওপর বেস করে এটা এসেছিলো। এইটার মেন এটা ছিল কি, এটা মেন দেখো, আমি তোমাদের আগের ভিডিওতে বলেছি যে ইন্ডিয়ারা কী করতো, ব্রিটিশরা কী করতো, ক্যারট অ্যান্ড স্টিক পলিসি। ক্যারটের মধ্যে কী করতো, কিছু ওই রিফর্ম করার চেষ্টা করতো। রিফর্মের মাধ্যমে একটা এই টাইমে ক্যারট ছিল এই মন্টেগু ডিক্লারেশন, এটা হচ্ছে একটা ক্যারট। আর স্টিক জালিয়ানওয়ালাবাগের জন্য হচ্ছে রাওলাট অ্যাক্ট, ঠিক আছে, এটা হচ্ছে হচ্ছে স্টিক, ঠিক আছে। তাহলে হচ্ছে যখন ক্যারট হবে মানে কিছু তো একটা লোভ দেখাবে, সেই লোভটা কী দেখিয়েছিল? প্রমিস রেসপন্সিবল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া, এইটা হচ্ছে অ্যান্সারের। ইট প্রমিস রেসপন্সিবল গভর্নমেন্ট হবে, মানে হচ্ছে কী হবে, যারা ভোট দিয়ে মানে ইলেক্ট করবে তাদেরও, মানে যাদের ইলেক্ট করলো তারা হচ্ছে অ্যাকচুয়ালি রেসপন্সিবল হবে পিপিলের কাছে, সেটা হচ্ছে রেসপন্সিবল গভর্নমেন্ট। কিন্তু অ্যাকচুয়াল কতটা হয়েছিল সেটা তো তুমি জানো। ইট লেড টু দি ফরমেশন অফ সাইমন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919-এ হয়েছিল, কিন্তু অ্যাকচুয়াল যেটা এটার জন্য হিস্টোরিক্যালি সিগনিফিক্যান্ট বিকজ রেসপন্সিবল গভর্নমেন্ট করার জন্য এটা বলেছিল। গ্রান্টেড ইন্ডিয়ান ডোমিনিয়ন স্ট্যাটাস তো এইখানেতে কোনো কিছুই নেই। ওকে, ডোমিনিয়ন স্ট্যাটাসের জন্য ক্রিপস মিশন এই সবগুলো এসেছিলো, কিন্তু এইখানেতে এটা অ্যাপ্লাই হবে না। ওকে, আর হচ্ছে পার্টিশন অফ বেঙ্গল তো আলাদাই জিনিস, এটার মধ্যে তো কোনো কিছুই নয়, ওরকম 1905-এ হয়ে গেছিলো, এটা তো নয়। ওকে, পরের কোশ্চেন দেখা যায়। আন্ডার দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 হুইচ অফ দি সাবজেক্ট কাম আন্ডার প্রভিন্সিয়াল কন্ট্রোল, মানে কী হচ্ছিলো, ডায়ার্চি আছে, আর সেন্ট্রাল লিস্ট আর প্রভিন্সিয়াল লিস্ট আলাদা আলাদা হয়েছিল। রেলওয়ে ফাইন্যান্স এটা কখনোই আসতে পারে না। ফরেন অ্যাফেয়ার্স ডিফেন্স এটাও কখনো আসতে পারে না, কারণ এগুলো একটা ইম্পর্ট্যান্ট জিনিস। কমিউনিকেশন কারেন্সি এটাও আসতে পারে না, তার মানে বাকি রইল কত, এডুকেশন পাবলিক হেলথ। এটা তুমি যদি রিলেট করো, এটা এখনও পর্যন্ত কিন্তু স্টেট লিস্টের মধ্যে আছে, স্টেট লিস্ট, আর বাকি সবগুলো হচ্ছে ইউনিয়ন লিস্টের মধ্যে পড়ে, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রেও অ্যান্সার এটাই হবে। 10, সাইমন কমিশন প্রাইমারিলি এস্টাবলিশড। সাইমন কমিশন কই হয়েছিল না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট যখন 1919-এর চালু হলো, তখন যে বলেছিল যে 10 বছর পরে যে এই যে অ্যাক্টটা সেটা কিভাবে কাজ করছে, তার কতটা এফেক্টিভ, সেটার জন্য একটা কমিটি তৈরি করবে। কিন্তু ব্রিটিশের পলিটিক্যাল টার্মোয়েলের জন্য কী হয়েছিল, 2 বছর আগেই মানে 1987-তেই একটা কমিশন তৈরি করলো, যেটার হেড ছিল সাইমন, সেই জন্যে সাইমন কমিশন নাম হলো। সাইমন কমিশনের কী ছিল, মেন কাজ ছিল কি, ও ফাংশনিং অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1990-কে দেখা, এটা হচ্ছে এটার জন্য হচ্ছে মানে সাইমন কমিশনকে এস্টাবলিশ করেছিল। ওকে, কারণ এই অ্যাক্টের মাধ্যমে বলেছিল যে একটা কমিশন তৈরি হবে যেটা পরবর্তীকালে চেক করবে, সেইটারই সেম জিনিস। ওকে, তারপরে এটা দেখা যায়। তারপরে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 কনসেপ্ট অফ 1935 কনসেপ্ট কী এনেছিল, একটা হচ্ছে ফেডারেল সিস্টেম নিয়ে এসেছিলো, আর কি নিয়ে এসেছিলো, ফেডারেল সিস্টেম ছাড়া আর এনেছিল হচ্ছে কি না, অটোনমি, প্রভিন্সের অটোনমি এনেছিল প্রভিন্সের জন্য, অটোনমি অফ প্রভিন্সের।
প্রভিন্সের অটোনমি এনেছিল। ঠিক আছে, এই দুটো মেন যে আছে সেটা আর কি নিয়ে এসেছিলো। ওকে, এবার দেখা যাক অপশানে কী আছে। কমপ্লিট প্রভিন্সিয়াল অটোনমি, এটা তো ঠিক বললাম, প্রভিন্সিয়াল অটোনমি এনেছিল। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, না, এটা ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট এনেছিল। ইউনিটারি গভর্নমেন্ট, সেটাও না, ফেডারেল সিস্টেম এনেছিল। গভর্নর জেনারেল রেজিস্ট্রেসি, এটাও হবে না, তাহলে কমপ্লিট প্রভিন্সিয়াল অটোনমি। ওকে, পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন, হুইচ অফ দি ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট ইজ নট কারেক্ট। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট ইজ নট কারেক্ট। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট যদি দেখি, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টটাকে কী জন্য হয়েছিল? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টটাকে এস্টাবলিশ হয়েছিল যে ভারত যে হবে এটা হবে, মানে ভারত যে স্বাধীন হবে সেটা হচ্ছে, সেটার জন্য একটা অ্যাক্ট করেছিল যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, ভারত স্বাধীন হবে, স্বাধীনতা মানে পাওয়ারটাকে হ্যান্ড ওভার করার জন্য একটা অ্যাক্ট নিয়ে এসেছিলো 1978। ইট অ্যাবলিশ দি অফিস অফ ভাইসরয়। কী দেখো, হুইচ অফ দি অ্যাবভ ইজ নট কারেক্ট, এটা কিন্তু খুব মনে রাখবে, এগুলো কিন্তু ইউপিএসসির একটা কিন্তু বিশাল ট্রিক, মানে কোনটা ভুল সেটা জানতে হবে। 1947 অ্যাক্ট অফিস অফ ভাইসরয়কে অ্যাবলিশ করেছিল, এটা ঠিক। ইট প্রোভাইডেড পার্টিশন অফ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, এটাও ঠিক, কারণ করেছিল। ইট ডিক্লেয়ার ইন্ডিয়া অ্যাজ এ রিপাবলিক, ওকে, এটা দেখছি। ইট এন্ডেড ব্রিটিশ সোভারিনিটি ওভার ইন্ডিয়া, এটাও ঠিক, তাহলে অ্যান্সার হবে এইটা। রিপাবলিক মানে হচ্ছে ডিক্লেয়ার ইন্ডিয়া অ্যাজ এ রিপাবলিক, এটা কবে ডিক্লেয়ার হয়েছিল? এটা যখন 1950-এ যখন আমাদের কনস্টিটিউশন, মানে 26 জানুয়ারি যখন আমাদের কনস্টিটিউশন অ্যাকচুয়ালি এফেক্টে এলো, তারপর থেকে ইন্ডিয়া রিপাবলিক হলো। তার আগে পর্যন্ত কী ছিল? তার আগে পর্যন্ত কিন্তু ইন্ডিয়া মানে ওই ব্রিটিশ কমনওয়েলথের মধ্যেই ছিল, তার তখন কোনো রিপাবলিকের মানে কনসেপ্ট থাকে না। 1950-এ 26 জানুয়ারি থেকে ইন্ডিয়া রিপাবলিক হলো। ওকে, তাহলে অ্যান্সার ওইটা হবে। এবারে, হুইচ গভর্নর জেনারেল ইন্ট্রোডিউস ফার্স্ট ল কমিশন অফ ইন্ডিয়া। ফার্স্ট ল কমিশন, দেখো ফার্স্ট ল কমিশন হয়েছিল কবে? ফার্স্ট ল কমিশন হয়েছিল 1833-এ। এবার 1833-এর সময় কে ছিল? 1833-এর সময় ছিল হচ্ছে 1833-এর সময় হচ্ছে ল কমিশনের হচ্ছে ছিল 1833-এ হুইচ গভর্নর জেনারেল ইন্ট্রোডিউস করেছিল? এটা ল কমিশন। ল কমিশন যেটা ইন্ট্রোডিউস হয়েছিল, ল কমিশন, এটা অ্যান্সারটা ভুল আছে। এইখানেতে অ্যান্সার হবে 1833-এ ল কমিশন এসেছিলো। কার আন্ডারে ল কমিশন হয়েছিল? লর্ড ম্যাকলি আন্ডারে ল কমিশন। আর 1833-এ ল কমিশনের সময় এই গভর্নর জেনারেল কে ছিল? উইলিয়াম বেন্টিক। ঠিক আছে, ছিল। আর এই উইলিয়াম বেন্টিক এইখান থেকে শুরু হয়ে পরবর্তীকালে যেটা আইপিসি এসেছিলো না 1860-এ, যেটা কিছুদিন আগে মানে চেঞ্জ হলো, সেই আইপিসিটাকে এই ল কমিশনের পরবর্তীকালে ল কমিশনের মাধ্যমেই কিন্তু এসেছিলো, তার আগে কিন্তু থাকে না। ওকে, চলো আগে কোশ্চেন। নেহেরু রিপোর্ট নেহেরু রিপোর্ট তো রেসপন্স কিসের জন্য আমি জানি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কারণ নেহেরু রিপোর্ট হয়েছিল কত? 1828-এর কাছে হয়েছিল। তাহলে 1828-এর আগে কী ইভেন্ট হয়েছিল? 1947, এটা তো হতেই পারে না। ক্রিস মিশন, এটা হতেই পারে না। সাইমন কমিশন 1800 বলছি, এটা 1927 সাইমন কমিশন এসেছিলো। 1927 গঠিত হয়েছিল, 1928 এসেছিলো, তাহলে এর জন্যই এটা ক্রিস কমিশন হবে। আর কি নেহেরু রিপোর্ট কে ছিল? মতিলাল নেহেরু। এটার সঙ্গে করো না কিন্তু, জওহরলাল নেহেরু কিন্তু নয়, মতিলাল নেহেরু। আর এতে কী দিয়েছিল? জিন্নার যে 14 পয়েন্ট ছিল, জিন্নার 14 পয়েন্ট এই নেহেরু রিপোর্টের মানে অ্যাগেনস্টেই এসেছিলো 14 পয়েন্ট। ওকে, আগস্ট টপার, এগুলো হিস্ট্রির কোশ্চেন, এগুলোকে অত করতে হবে না। ক্যাবিনেট মিশন, এগুলো আমরা পরবর্তীকালে দেখব। ঠিক আছে, চলো ফার্স্ট। ওকে, এই কোশ্চেনটা দেখো, হুইচ অ্যাক্ট গিভ রিপ্রেজেন্টেশন অফ ইন্ডিয়ান অ্যান্ড সেন্ট্রাল লেজিসলেটিভ। কোথায় দিয়েছিল? মানে হচ্ছে ভাইসরয়ের একটা যেটা এক্সিকিউটিভ কাউন্সিল, সেটা কে দিয়েছিল? আমি তোমাদের প্রথমেই বললাম যেটা 1909 যেটা অ্যাক্ট ছিল, 1909-এর অ্যাক্টে সত্যেন্দ্র প্রসাদ সিনহা এটাকে পেয়েছিল। ওকে, সত্যেন্দ্র প্রসাদ সিনহা এইটাকে পেয়েছিল। এটা হয়ে গেল। এবারে চলো পরবর্তী দেখা যাক। চলো পরবর্তী কোশ্চেন করা যাক। পরবর্তী কোশ্চেন কী আছে? সেন্ট্রাল লেজিসলেটিভ, ভার্নাকুলার স্পেস অ্যাক্ট, এগুলো তো অন্য গভর্নমেন্ট অফ অ্যাক্ট ইন্ট্রোডিউস। ওকে, এটা দেখো,
গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 নিয়ে আবার একটা কোশ্চেন এসেছে, সেটা কি কোশ্চেন এসেছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 1935 ইন্ট্রোডিউস কী হয়েছে, বারবার তোমাদের বলছি সেন্টার ডায়ারচি অফ সেন্টার এটা হবে, কারণ প্রভিন্সের ডায়ারচিকে শেষ করেছিল আর সেন্টারেতে চালু করেছিল, এটা একটা কারেক্ট অ্যান্সার। ওকে, ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া, ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া এটাও করেছিল। ওকে, সেপারেট ইলেক্টোরেট ফর শিখদের সেপারেট ইলেক্টোরেট দিয়েছিল 1919 অ্যাক্টের মাধ্যমে, আর এই 1935 অ্যাক্টের মাধ্যমে সেপারেট ইলেক্টোরেট দিয়েছিল ওমেনদেরকে আর ডিপ্রেস ক্লাস আর একটা কি ওয়ার্কার, এই তিনজনকে হচ্ছে সেপারেট ইলেক্টোরেট দিয়েছিল 1935 অ্যাক্টে। অ্যান্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ পলিসি না, তাহলে এই এ আর বি দুটো হচ্ছে অ্যান্সার হবে এটা। ওকে, এ আর বি ডায়ারচি অ্যাট দি সেন্টার করেছিল আর ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়ায় করেছিল। ওকে, চলো আগে যাওয়া যাক। হুইচ অ্যাক্ট first recognize political administrative role of British government in India? Political and administrative role of British government, political role আর অ্যাডমিনিস্ট্রেটিভ রোল অফ ব্রিটিশ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। তাহলে হচ্ছে দেখো ব্রিটিশ গভর্নমেন্টের এটা কি আছে, এইটার মাধ্যমে বলছে যে ব্রিটিশ গভর্নমেন্টের একটা রোল আছে। তাহলে ব্রিটিশ গভর্নমেন্ট প্রথম কোন অ্যাক্টের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কন্ট্রোল করতে চালু করলো, সেটা হচ্ছে 1773 যে রেগুলেটিং অ্যাক্ট ছিল, সেটার মাধ্যমেতে কিন্তু চালু করলো। এই অ্যাক্টের মাধ্যমে প্রথম ব্রিটিশ গভর্নমেন্ট তার নিজের যে রোল আছে, পলিটিক্যাল রোল, অ্যাডমিনিস্ট্রেটিভ রোল, সেটাকে চালু করার চেষ্টা করলো, মানে এটা হবে রেগুলেটিং অ্যাক্ট 1773। বাকি পিটস ইন্ডিয়া অ্যাক্ট সম্বন্ধে তোমাদের বলেছি ডিটেলসে, 1813 অ্যাক্ট সম্বন্ধে বলেছি, চারার অ্যাক্ট সম্বন্ধে তোমাদের বলেছি। ওকে, আগিয়ে যাওয়া যাক। সুপ্রিম কোর্ট অ্যাট ফোর্ট উইলিয়াম মানে হচ্ছে কলকাতা, আর হচ্ছে সেন্ট জর্জ কোথাকার, চেন্নাই বা যেটাকে তুমি বলো মাদ্রাস, এটা কিন্তু খুব মনে রাখবে, এটা কিন্তু অনেক সময় দেয়। সেন্ট জর্জ হচ্ছে মাদ্রাসে আর ফোর্ট উইলিয়াম হচ্ছে কলকাতার। ওকে, সুপ্রিম কোর্ট অ্যাট ফোর্ট উইলিয়াম মানে সুপ্রিম কোর্ট অফ কলকাতা কবে এস্টাবলিশ হয়েছিল, এটা তো আমরা সবাই জানি, রেগুলেটিং অ্যাক্ট 1773 মাধ্যমে এস্টাবলিশ হয়েছে। এটা তোমাদের বারবার আমি বলেছি, এই একই কোশ্চেন ঘুরে ফিরে, কারণ কোশ্চেন নেই, কিছু লিমিটেড কোশ্চেনই আছে, সেই লিমিটেড কোশ্চেনই হবে। বোর্ড অফ কন্ট্রোল আর কোর্ট অফ ডাইরেক্টর মানে কি হচ্ছে, এটা হচ্ছে ডুয়াল সিস্টেম অফ গভর্নমেন্ট, ঠিক আছে। বোর্ড অফ কন্ট্রোল, কোর্ট অফ ডাইরেক্টর কী করবে, কমার্শিয়াল দিকটা দেখবে, কারণ তোমাদের আমি কালকে বলেছিলাম যে ডাইরেক্টর মানে হচ্ছে কমার্স দেখবে, মানে প্রফিট দেখবে, আর বোর্ড অফ কন্ট্রোল মানে হচ্ছে বাকি অ্যাডমিনিস্ট্রেশন দেখবে। এটা কোন অ্যাক্টের মাধ্যমে ছিল, ডুয়াল সিস্টেম অফ গভর্নমেন্ট, পিটস ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে হয়েছিল। আর এটা অ্যাবলিশ হলো কবে, 1858 যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট হলো তার মাধ্যমে এটা অ্যাবলিশ করেছিল। ওকে, এটা অ্যাবলিশ হয়েছিল। ওকে, চলো আগে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। হুইচ অ্যাক্ট এন্ডেড দি ইস্ট ইন্ডিয়া কোম্পানি মনোপলি ওভার ট্রেড উইথ ইন্ডিয়া? মনোপলি, এটাতে আমরা সবাই জানি 1813 মনোপলি করেছিল শুধুমাত্র দুটো জিনিস ছাড়া, একটা হচ্ছে টি আর একটা হচ্ছে চায়নার সঙ্গে ট্রেড, বাকি সমস্ত কিছু মনোপলি এটাই করেছিল 1813 অ্যাক্টের সাথে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দ্য পোস্ট অফ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া সবার প্রথমে ছিল গভর্নর অফ বেঙ্গল, সবার প্রথমে ছিল গভর্নর অফ বেঙ্গল, তারপরে কি হলো গভর্নর জেনারেল অফ বেঙ্গল। ওকে, গভর্নর জেনারেল অফ বেঙ্গল কোথায় এলো, এটা এলো 1773 মাধ্যমে রেগুলেটিং অ্যাক্টের মধ্যে। প্রথম কে গভর্নর জেনারেল ছিল, ওয়ারেন হেস্টিংস। তারপরে এলো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এটাকে কী হলো 1833 অ্যাক্টে, কে ছিল, উইলিয়াম বেন্টিক। উইলিয়াম বেন্টিক। তারপরে কি এলো, ভাইসরয় অফ ইন্ডিয়া, ভাইসরয় অফ ইন্ডিয়া কে ছিল প্রথমে, এটা এলো 1858 অ্যাক্টের মাধ্যমে। এটা প্রথমে কে ছিল, লর্ড ক্যানিং। ওকে, আর তারপরে আবার ঘুরে যে কী হবে,
এটা 1947 অ্যাক্টের মাধ্যমে, আবার এটা গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হবে। এটা প্রথমে ছিল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিল মানে ওই কে ছিল 1800 অ্যাক্টে, যেটা প্রথম লাস্ট করলো, লাস্ট যেটা কে করেছিল সেটা কে ছিল প্রথমেতে, লর্ড মাউন্ট ব্যাটেন প্রথমে ছিল, তারপরে তো এটাকে সত্যেন্দ্র প্রসাদ সিনহাকে দিয়ে দিয়েছিল। ওকে, সত্যেন্দ্র প্রসাদ না, রাজা গোপালাচারীকে দিয়েছিল। ওকে, রাজা গোপালাচারীকে করেছিল। এটা আমরা পরবর্তীকালে দেখব। ওটা কে ছিল? লর্ড মাউন্ট ব্যাটেন ছিল। তাহলে হচ্ছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কি অ্যাক্টের 1833 অ্যাক্ট, প্রথম ছিল উইলিয়াম বেন্টিক। ওকে, চলো নেক্সট কোশ্চেন। ফার্স্ট ল কমিশন, বললাম না ফার্স্ট ল কমিশন যেটা ছিল, ফার্স্ট ল কমিশন এটা বলেছি, এটা লর্ড ম্যাকলির আন্ডারে ফার্স্ট ল কমিশনও হয়েছিল। ওকে, তখন হচ্ছে লর্ড ম্যাকলি ছিল ওই ল কমিশনের চেয়ারম্যান, আর তখন গভর্নর জেনারেল ছিল উইলিয়াম বেন্টিক। ওকে, চলো আগের কোশ্চেন। হুইচ অ্যাক্ট ইন্ডিয়া টু বি নমিনেটেড টু দি লেজিসলেটিভ কাউন্সিল, এটা 1861 অ্যাক্টের, তোমাদের আগেই বলেছি এটা 1861। সেপারেট ইলেক্টোরেট সিস্টেম তো কমিউনাল ইলেক্টোরেট, সেপারেট ইলেক্টোরেট মানে হচ্ছে কমিউনাল ইলেক্টোরেট 1909 অ্যাক্টে। 1909 অ্যাক্টে কাকে কাকে দিয়েছিল? একটা হচ্ছে মুসলিম, একটা হচ্ছে ইউনিভার্সিটি, আর একটা জামিনদার, এদের সবাইকে দিয়েছিল। ওকে, 1909 অ্যাক্টে। মন্টেগু চেমসফোর্ড এটা হচ্ছে 1919-এ। মন্টেগু ছিল হচ্ছে সেক্রেটারি অফ স্টেট, সেক্রেটারি, আর চেমসফোর্ড ছিল হচ্ছে ভাইসরয়। সেই নাম হিসাবে মন্টেগু চেমসফোর্ড রিফর্ম এসেছে। এটা হচ্ছে 1919-এর অ্যাক্টের মাধ্যমে এসেছিলো। কি এর মেন ফাংশন? হচ্ছে ডায়ার্চি বাজেটকে আলাদা করে দিয়েছিল। ওকে, এটা মেন ফাংশন এইটা। সিস্টেম অফ ডায়ার্চি, দেখো তারপরের কোশ্চেনই চলে এলো 1919 অ্যাক্টের মাধ্যমে ডায়ার্চি এসেছিল। প্রোভাইড এস্টাবলিশ ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া, এটা হচ্ছে 1935-এর অ্যাক্টে। ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া 1935 অ্যাক্ট। আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তারপরে হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন, স্টেট পাবলিক সার্ভিস কমিশন। ওকে, আর একটা হচ্ছে ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া। এগুলো হচ্ছে 1935 অ্যাক্টের মেনে। আর একটা হচ্ছে ফেডারেল সিস্টেম অফ গভর্নমেন্ট। ওকে, চলো নেক্সট কোশ্চেন। ক্রিপস মিশন রেসপন্স দরকার নেই আমাদের এটা, কারণ এটা এই চ্যাপ্টার নেই। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 ওয়াজ বেসড অন হুইচ প্ল্যান? একটা তো মাউন্ট ব্যাটেন প্ল্যান আছে, কারণ তখনকার দিনে ক্রিপস ছিল 1942-এর, এর কিছু হতে পারে না। ক্যাবিনেট 1946-এর হতে পারে না। সাইমন 1927-এর, এটাও হতে পারে না। তাহলে মাউন্ট ব্যাটেন তখনকার দিনে ছিল, ভাইসরয় ছিল, তাহলে মাউন্ট ব্যাটেন প্ল্যান হিসেবেই হয়েছিল। ওকে, মাউন্ট ব্যাটেন কিন্তু ছিল মানে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার মধ্যে লর্ড মাউন্ট ব্যাটেন ইন্ডিপেন্ডেন্সের পর প্রথম কিন্তু গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া মাউন্ট ব্যাটেনই ছিল। গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্সের পর। ওকে, চলো নেক্সট কোশ্চেন। হুইচ গভর্নর ইমপ্লিমেন্টিং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 19 রেসপন্সিবল, মানে তখন কে গভর্নর জেনারেল অফ ছিল? এটা তো আমরা জানি ক্যানিং ছিল তখন, লর্ড 1858-তে। সাইমন কমিশন বয়কট কেন হয়েছিল? এটা তো সবাই জানো তোমরা, যে তখন কোনো ভারতের মেম্বার ছিল না বলে বয়কট হয়েছিল। ওকে, তারপরে দেখা যাক কোন কোশ্চেন দেখা যায়। এই কোশ্চেনগুলো তো হয়ে গেল। একটা লেজিসলেটিভ কাউন্সিল যদি দেখা যায়, এই কোশ্চেনটা দেখো। হুইচ অ্যাক্ট ফার্স্ট টাইম সেপারেটেড লেজিসলেটিভ এক্সিকিউটিভ ফাংশন অফ ইন্ডিয়া? ঠিক আছে, এখানে যাবে লেজিসলেটিভ এক্সিকিউটিভ ফাংশন, লেজিসলেচার আর এক্সিকিউটিভ ফাংশন। ওকে, এটাকে কোন অ্যাক্টের মাধ্যমে করেছিল লেজিসলেটিভ এক্সিকিউটিভ ফাংশন? বলো তোমরা। আমি তো করেছি, লেজিসলেটিভ এক্সিকিউটিভ ফাংশন তো করেছিল। এটা অ্যাকচুয়ালি করেছিল হচ্ছে 1853 অ্যাক্টে। এটা অ্যান্সার ভুল আছে, অ্যান্সারে তো যাবে না তুমি। 1853 অ্যাক্টে, 1853 অ্যাক্টের মাধ্যমে লেজিসলেটিভ আর এক্সিকিউটিভ ফাংশনকে আলাদা হয়েছিল। কারণ প্রথমে থেকে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি কমার্শিয়াল, এটা যদি তোমাদের ভালো করে বোঝাই, দেখো প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল কমার্শিয়াল বডি, তারপরে কমার্শিয়াল বডি আর অ্যাডমিনিস্ট্রেটিভ বডি।
সেটাকে কী করলো, কমার্শিয়াল বডিটাকে অ্যাবলিশ করলো 1833 অ্যাক্টের মাধ্যমে। এবার অ্যাডমিনিস্ট্রেটিভের মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে এক্সিকিউটিভ, একটা হচ্ছে লেজিসলেটিভ। এই দুটোকে আলাদা করলো কখন, 1853 অ্যাক্টের মাধ্যমে, 1853 অ্যাক্টের মাধ্যমে। ওকে, তাহলে এটা হচ্ছে 1853 হবে। অ্যান্সার ভুল আছে, অ্যান্সার এড়তে যেও না। ওকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ফার্স্ট ইন্ডিয়ান অ্যাপয়েন্টেড ল মেম্বার ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল। এটা তো আমি তোমাদের বলেছিলাম 1909 অ্যাক্টের মাধ্যমে হয়েছিল, সেটা হচ্ছে কি সত্যেন্দ্র প্রসাদ সিনহা। ঠিক আছে, এটা তো আমি আগেই তো আলোচনা করেছি এটা নিয়ে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট কী করেছিল, সবচেয়ে মেন জিনিস হচ্ছে ফেডারেল সিস্টেম অফ গভর্নমেন্ট। দেখো এইটা আছে নাকি দেখবো, যদি এইটা থাকে আর তো কোনো ইয়ে না, ফেডারেল সিস্টেম অফ গভর্নমেন্ট। ওকে, এটা অ্যান্সার হবে, কারণ সবারই একটা মেন জিনিস থাকে। ঠিক আছে, সেইটাই হচ্ছে লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, লাস্ট ব্রিটিশ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া লর্ড মাউন্টব্যাটেন। আবার ফার্স্ট ব্রিটিশ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্সও কিন্তু এই মাউন্টব্যাটেন। ওকে, আফটার ইন্ডিপেন্ডেন্স ডোমিনিয়ন স্ট্যাটাস ব্রিটিশ ইন্ট্রোডিউস কমিউনাল অ্যাওয়ার্ড। কমিউনাল অ্যাওয়ার্ড মানে হচ্ছে যেটা সেপারেট ইলেক্টোরেট কত হয়েছিল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 909 মাধ্যমে, 909। ওকে, এই তো সরি, এটা কমিউনাল অ্যাওয়ার্ড আছে না, এক মিনিট। কমিউনাল অ্যাওয়ার্ড মানে হচ্ছে এটা না, কমিউনাল অ্যাওয়ার্ড ওটা হচ্ছে কমিউনালিজম, ওইটা ছিল আলাদা, ওইটা ছিল হচ্ছে সেপারেট। কমিউনাল ইলেক্টোরেট, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে কমিউনাল ইলেক্টোরেট। ওকে, যেটা বলছিলাম যেটা কমিউনাল ইলেক্টোরেট সেটা ছিল। কমিউনাল ইলেক্টোরেট মানে হচ্ছে সেপারেটে, যেটা হচ্ছে 1909 মধ্যে হয়েছিল, কিন্তু এইখানে বলেছে কমিউনাল অ্যাওয়ার্ড বলতে বোঝা হচ্ছে যে এটা এসসি এসটিদের জন্য, যে একটা ডিপ্রেস ক্লাসের জন্য যে আলাদা একটা ভোটিংয়ে সেপারেট ইলেক্টোরেটের প্রভিশন দিয়েছিল, সেটা হচ্ছে কমিউনাল অ্যাওয়ার্ড। 1932 হয়েছিল, এটা ঠিক 1932 হয়েছিল, কারণ ওটা হচ্ছে রামসে ম্যাকডোনাল্ড যে ছিল সে করেছিল, আর এটার ফলই হচ্ছে পুনা প্যাক্ট হয়েছিল। পুনা প্যাক্ট এটাকে রোধ করার জন্য হয়েছিল। ওকে, ওটা ভুল হয়েছিল আমার, ঠিক আছে। মর্লে মিন্টো রিফর্ম 1909। মর্লে ছিল হচ্ছে সেক্রেটারি অফ স্টেট, মিন্টো ছিল গভর্নর ভাইসরয় অফ ইন্ডিয়া। ওকে, ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, এটাও কে ছিল, মাউন্টব্যাটেনই ছিল। আর ফার্স্ট ইন্ডিয়ান কে ছিল, রাজাগোপালাচারী। ফার্স্ট ইন্ডিয়ান যদি কেউ থাকে সেটা হচ্ছে রাজাগোপালাচারী। ওকে, রাউলাট অ্যাক্ট ইন্ট্রোডিউস পুনা প্যাক্ট আমি এক্ষুনি বললাম, গান্ধী আর আম্বেদকরের মধ্যে হয়েছিল পুনা প্যাক্ট। ওই করার জন্য ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল, এটা ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল ছিল সত্যেন্দ্র প্রসাদ সিনহা। এগুলো সব হয়ে গেছে। ওকে, কনস্টিটিউশন অ্যাসেম্বলি মেট প্রেসিডেন্ট অফ, এগুলো হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট, এগুলো কোনো কিছু নেই। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাস্ট অন দি ব্রিটিশ পার্লামেন্ট 18 জুলাই, এটা মনে রাখবে, 18 জুলাই পাস হয়েছিল এটা। আর সেরকম কিছু এগুলো ইম্পর্টেন্ট অতটাও না। অবজেক্টিভ রেজলিউশন, এগুলো রেসপন্সিবল কনসেপ্ট অফ রেসপন্সিবল গভর্নমেন্ট যদি দেখি, রেসপন্সিবল গভর্নমেন্ট তোমাদের আমি আগেই বললাম 1919-এর, যেটা ওই মন্টেগো চেমসফোর্ড ডিক্লারেশন ছিল, সেটার মাধ্যমে এনেছিল। ওকে, ঠিক আছে, আর কোনো কোশ্চেন নেই, এই কোশ্চেনগুলো করলেই তোমাদের হয়ে যাবে এই চ্যাপ্টারটা, আর এক্সট্রা কিছু করার দরকার হবে না এমসিকিউর জন্য। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। ওই একটা কোশ্চেনে ভুল হয়েছিল, তার জন্য সরি, কারণ আমার কনসেপ্টে বুঝতে অসুবিধা হয়েছিল, মানে অন্য মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। ঠিক আছে, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ, বাই বাই।